আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। আমি সহকারী শিক্ষক গণি সালমা হুসাইন, নুরুল্লাহ নূর হাসাইকিয়া হুসাইনিয়া দাখিল মাদ্রাসা, বন্দর, নারায়ণগঞ্জ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো মুনাফা চ্যাপ্টার, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মুনাফা। মুনাফা চ্যাপ্টার একটা মজার চ্যাপ্টার। এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলো করা আমাদের জন্য অনেক সহজ হবে। তো চলো আজকে আমার সূত্রগুলোর সাথে পরিচিত হই, সূত্রটার সাথে পরিচিত হই। সূত্রের সাথে পরিচিত হওয়ার আগে আমাদের সূত্রের যে সিম্বলগুলো ব্যবহার করবো, যে সাইনগুলো ব্যবহার করবো, সেগুলো কোনটা কী অর্থ এটা জানতে হবে। যেমন আয় দ্বারা আমরা মুনাফাকে প্রকাশ করব, অর্থাৎ প্রফিট, ইংরেজিতে বলে প্রফিট, বাংলায় বলে মুনাফা, এবং সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। এন দ্বারা আমরা সময়, অর্থাৎ টাইম, এন দ্বারা আমরা সময়কে প্রকাশ করব। আর দ্বারা প্রকাশ করব মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এই হচ্ছে মূলধন বা আসল, এটাকে আমরা প্রিন্সিপাল বলবো ইংরেজিতে। আসল এই হচ্ছে সবৃদ্ধি মূলধন বা টোটাল অ্যামাউন্ট। এখন রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে 100, 100তে আমি কত টাকা মুনাফা পাবো, হ্যাঁ, এরকম। আর যখন আমরা জনসংখ্যার অঙ্ক করি অনেক সময় হাজারেও হয়, তো এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে যে হাজারে কতজন বৃদ্ধি পাবে, এটা কিন্তু রেট হয়। সাধারণত আমাদের যে টাকার অঙ্কগুলো, ব্যাংকের হিসাব, সেগুলো 100তেই রেট ধরা হয়। 100তে এত, আমরা হয়তো 2 টাকা মুনাফা দিলাম, তাহলে এখানে আর হচ্ছে 2, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 2 টাকা। 100 টাকায় আমি 2 টাকা মুনাফা পাবো, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর মূলধন হচ্ছে আমি যে টাকাটা প্রথমে রাখবো কোথাও, ব্যাংকে যদি আমি কোনো টাকা রাখি, প্রথমে একটা টাকা জমা করবো, এটা হচ্ছে আমার মূলধন বা আসল। বা আমি ব্যবসা করতে গেলাম, তখন আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ব্যবসাটাকে খুলবো, এটা হলো আমার আসল। আচ্ছা, আরেকটা আমরা দেখলাম সবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূলধনটা কি? আমি মূলধন ব্যাংকে যদি আমি 5,000 টাকা রাখি, এটাতে যদি আমার 2% করে ইন্টারেস্ট দেয়, বছরে মুনাফা দেয়, তাহলে 1 বছর পরে, 2 বছর পরে আমার 5,000 টাকাটা বেড়ে আরও কিছু যোগ হবে এর সাথে। তাহলে এই যে আমি 5,000 টাকা 5 বছরের জন্য রাখার পরে কিছু মূলধন মুনাফা যোগ হইল, সেই মুনাফাটা আর আসলটা একসাথে যোগ হয়ে হবে মুনাফা মূলধন অথবা সবৃদ্ধি মূলধন। অথবা আমি 5,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম, 1 বছর পরে আমি দেখলাম যে আমার যে 5,000 টাকা, সেখান থেকে ব্যবসা লাভ করার পরে আমি হয়তো 500 টাকা লাভ করলাম, তাহলে আমার মুনাফা মূলধন কত হবে? 5,000-এর সাথে 500 যোগ হবে, 5,500 টাকা। তাহলে সবৃদ্ধি মূলধন হচ্ছে মূলধনের সাথে আমার মুনাফাও যোগ হবে, এটাই হচ্ছে আমার সবৃদ্ধি মূলধন। তো আমরা সবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করব। আমাদের এখানে মূলধনটা আবার 2 রকম, মুনাফাটা 2 রকমের হয়। একটা হচ্ছে চক্রবৃদ্ধি, আর একটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা বলতে বোঝায় যে আমি যদি 5,000 টাকা জমা রাখি, 5 বছর পরে 100 টাকা, যত টাকা 100 টাকায় যদি আমি 100 টাকা জমা রাখলাম, 100 টাকায় আমাকে 2 টাকা দিবে মুনাফা। 1 বছর পরে আমি 102 টাকা পাবো, পরের বছরে আমি 100 টাকার উপরেই 2 টাকা মুনাফা পাবো, অর্থাৎ আমার 104 টাকা হবে, পরের বছরে 106 টাকা হবে। আর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমার পরের বছরে 102 টাকায় আবার আমি মুনাফা পাবো, তারপরের বছরে 104 টাকায় মুনাফা পাবো, তার বছরে পরের বছরে আমি 103 টাকায় মুনাফা পাবো। চক্রবৃদ্ধি বলতে চক্রকারে যেটা বৃদ্ধি হয়, সাইকেলের মতো সাইকেল চক্রাকারে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তা আজকে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করবো, এটা শুধুমাত্র সরল মুনাফার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে I = NPR I = NPR। I হচ্ছে আমার মুনাফা, N হচ্ছে সময়, P হচ্ছে মূলধন, R হচ্ছে রেট, মুনাফার রেট। এই সূত্র থেকে আমি যদি
এখানে আমার 4টা অজানা রাশি, এখান থেকে যে কোনো 3টা জানলেই আরেকটার মান আমি ইজিলি বের করতে পারবো। যেমন এন পি আর যদি মান জানি তাহলে আমি আর এর মান বের করতে পারবো, আবার আই এন পি এর মান যদি জানি তাহলে আমি আর এর মান বের করতে পারবো। যেমন আর ইজ ইকুয়াল টু হবে আই বাই এন পি, আবার পি ইজ ইকুয়াল টু হবে আই বাই এন আর, এবং এন ইজ ইকুয়াল টু হবে আই বাই পি আর। তাহলে আমি একটা সূত্র থেকে দেখো, যেহেতু আমার 4টা রাশি 4টা জিনিস আমি বের করতে পারবো যদি আমি 3টা জানা থাকি। তো আমরা উদাহরণ 3 দেখি। বলছে রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। উদাহরণ 3-এর অঙ্কটাকে খেয়াল করি। Example 3, উদাহরণ 3 আমি এখানে লিখি কি কি পাচ্ছি। আমাকে বলেছে রহিম সাহেব 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। তাহলে এই 5,000 আমার কি, 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, এই 5,000 আমার কি সেটা আমরা লিখব। তারপরে বলছে ঠিক করলেন যে আগামী 6 বছর, তাহলে 6 আমি আরেকটা পেলাম 6 বছর, 6 বছর 5,000 টাকা, 6 বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে, 10% আমরা একটা পেয়েছি 10%, ঠিক আছে, 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন। তাহলে আমাকে কি করতে হবে, মুনাফা কিন্তু আমি জানি না, মুনাফা আমাকে বের করতে হবে। মুনাফা হোয়াট, আমাকে মুনাফাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে যে সূত্রটা দেখালাম সেই অনুযায়ী, এটা আমার হয়, সেই অনুযায়ী 5,000টা কি প্রিন্সিপাল অর্থাৎ আসল, পি 6টা আমার কি বছর বা সময়, তাহলে এটা হচ্ছে এন। এখানে 10% রেট, তাহলে এটা আমার কি, এটা হলো আমার হার। আর মুনাফা আমার কি আয়। তাহলে আমি সূত্রটা কি জানতাম, আগে যে সূত্রটা পড়েছিলাম আমরা জানি I is equal to N P R, N P R। তাহলে আমি N এর মান বসাই, N এর মান কত 6, P কত 5,000, এখন R কিন্তু আমার রেট 10%, রেট 10% রেট হার। এখন এটা কত 100 টাকায় 10 টাকা, তাহলে এটাকে কিন্তু আমি এভাবে অঙ্কে বসাতে পারবো না। এটাকে আমাকে কি করতে হবে, আমরা সবাই জানি পার্সেন্টেজ মানে 1/100, পার্সেন্টেজটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমার উপরে হবে 10 আর নিচে হবে 100। আমি অঙ্কে এইটা বসাবো, অর্থাৎ আমি অঙ্কে 10% দিব না, দিয়ে আমি কি দিব 10/, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমি মুনাফা পেয়ে যাব 3,000 টাকা। 3,000 টাকা আমি মুনাফা পেয়ে যাব। হচ্ছে 3,000 টাকা। তাহলে আনসার হলো আমার 3,000 টাকা। দেখো কত সহজ, আমি যদি এই সূত্র জানি, এই সূত্রের মাধ্যমে খুব সহজেই
বের করতে পারবো। তো তোমাদের উদাহরণ হচ্ছে 4, 5 এবং তোমাদের বইয়ের অনুশীলনী 2.1-এর 6 নাম্বার অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে খুব সহজে বের করতে পারবে। তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে এবং অঙ্কগুলোর উত্তর বের করে আমার সাথে কমেন্ট বক্সে আমার সাথে যারা লিঙ্কে শেয়ার আছে, আমার সাথে যারা অ্যাড আছো তারা আমার কমেন্ট বক্সে উত্তরগুলোকে জানাতে পারবে, অথবা ফোনে আমার সাথে কথা বলেও উত্তরগুলো জানাতে পারবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।